আপনি যেমন চান আমরা সুখে থাকি, আমরাও চাই সুখে থাকতে মা। কিন্তু সুখে থাকতে হলে যে আপনাকে কাছে চাই আমার। তাহলে আপনি আমার কাছে চলে আসুন। আমি প্রথমে আমার জন্মদাত্রীকে হারিয়েছি, বিয়ের পর আমার মাকে হারিয়েছি। এখন যখন আপনাকে পেয়েছি, আপনাকে আমি আর হারাতে চাই না। হয় আপনি আমাদের সাথে থাকবেন, না হলে আমি আপনাদের সাথে থাকবো। রজনী পিয়াসার মাথায় হাত রেখে বলল, আমি সবসময় তোমাদের খুশি চাই মা, কখনো যাতে তোমার মনে বিন্দুমাত্র কষ্ট না আসে। তুমি যেখানে থাকলে খুশি হবে সেখানেই থাকবে। আমাদের সাথে বাড়িতে থাকলেও বাসাটা কিন্তু ভাড়া চলবে, যাতে যখন ইচ্ছে করবে তখন তুমি আশারের সাথে একা থাকার তা থাকতে পারো। আশার গম্ভীর হয়ে বলল, তাহলে তো হয়ে গেল, তুমি তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকো, আমি না হয় মেসেই থাকি। বিয়ে করে যদি আমার সাথে বউ থাকতে না চায়, আমার বাবা মার সাথে থাকতে চায়, তাহলে বিয়ে করে লাভ কি? আমার লাভ সব তোমার। বিয়ে করে তুমি শ্বশুর শাশুড়ি পেয়েছো, আর আমি দিল্লির লাড্ডু। পিয়াসা লাজুক হাসে। সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, রজনী, নার্গিস, তারিন সবাই বের হয়ে যায় কেবিন থেকে। মহুয়া বেগম পিয়াসার হাত ধরে বলল, আগেরবার যখন হাসপাতালে ছিলাম তখন হুট করে তোদের বিয়ে দিয়েছে। এবারও আমার ইচ্ছে করছে তোদের বিয়ে দিতে। তখন বিয়ে করাতে চেয়েছি তোকে কষ্ট দিতে, এখন আবারও বিয়ে দিয়ে তোকে নাত বউয়ের মর্যাদা দিয়ে আমার মনের মতো করে তোকে আমার নাতির বউ সাজিয়ে নিয়ে যাব। আশার দাদির হাত ধরে বলে, এবার তুমি আমার ভরসা দাদি, আমার বিয়ের ব্যবস্থা করো। এবার যদি আমি আমার বউকে আমার করে পাই। নির্জন দরজার সামনে দাঁড়িয়ে গলা খাকড়ি দিয়ে বলে, দাদি, এক চোখা বিচার করবে না। বিয়ে হলে একই দিনে দুটা হবে। আমিও বিয়ে করব, আমার জন্য মেয়ে দেখো। মহুয়া বেগম হাসেন। আজ মনে হয় এরপর মরে গেলেও আফসোস থাকবে না। পিয়াসা আশারের হাত ধরে বসে আছে, ভীষণ ঘামছে বসে বসে। আশার এক হাতে পিয়াসার চুলে বিলি কেটে দিচ্ছে। সূর্য মামা ডুবে যাওয়ার সময় হয়ে এসেছে। বিকেলের নরম আলো এসে পিয়াসার মুখে পড়ছে। অপ্সরা কেমন হয় আশার জানে না, তবে তার মনে হয় তার পাশে বসে থাকা মেয়েটা অপ্সরা থেকে কোনো অংশে কম নয়। তার বিষণ্ণ মলিন চেহারায় রাজ্যের বিষাদ জমিয়ে রেখেছে সে। এভাবে কতক্ষণ বসে থাকবে? আমার ভীষণ ভয় লাগছে। আমি কিভাবে ওনার মুখোমুখি হব? সময় নষ্ট করো না পেশা, মুখোমুখি যখন হতেই হবে তাহলে দেরি করে কি লাভ? তুমি সাহসী মেয়ে। পিয়াসা গাড়ি থেকে নামে আশার গাড়িতে বসে অপেক্ষা করে। মা মেয়ের মুখোমুখি হওয়ার এই মুহূর্তে আশার সামনে থাকলে পিয়াসা তার মনোভাব প্রকাশ করতে পারবে না। গাড়ি থেকে নেমে পিয়াসা শারমিনকে কল করে। শারমিন বাসায় ছিল। 2 দিন পর মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে, তার ছোটাছুটির কমতি নেই। আজকে রাতেই পিয়াসার আসার কথা বাড়িতে। কল রিসিভ করতে পিয়াসা জিজ্ঞাসা করে, আমি যে ওনার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কি কষ্ট পাচ্ছ? তুমি কষ্ট পেলে আমি যাব না মা। শারমিন হাসে, বোকা মেয়ে, আমি কেন কষ্ট পাবো বল? পারভিন তোকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, তার সাথে তোর নারী টান রে মা। মুখে যতই অস্বীকার করিস তুই, সে তোর মা, তুই ওর মেয়ে, এটাই ধ্রুব সত্যি। পিয়াসা ঝরঝর করে কাঁদে। আমি শুধু তোমার মেয়ে হয়ে থাকতে চাই মা। আমি আর কারো মেয়ে হতে চাই না। 8 বছর বয়সে যিনি আমার ছেড়ে চলে গিয়েছেন, সেই থেকে এখনো পর্যন্ত আমার প্রতিটা কষ্টে, দুঃস্বপ্নে, যন্ত্রণায় ভাগিদার তো শুধুমাত্র তুমি ছিলে মা। তুই যে আমাকে মা বলে ডাকিস, এটুকুই আমার চাওয়া ছিল। কেউ তো আমাকে মা বলে কখনো ডাকেনি। তুই আমাকে মা বলে ডেকে যেই সুখ দিয়েছিস, তার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তাছাড়া ওর সাথে তোর নারীর সম্পর্ক, এই বন্ধন কেউ মুছতে পারবে না। শুধু কি রক্তের সম্পর্কই সব? মায়ার সম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কি কিছুই নয়? অনেক কিছু মা, অনেক কিছু বলেই তো আমার কোনো শঙ্কা নেই, ভয় নেই। তুই পারভিনের কাছে গেলেও আমার ভয় নেই। আমি জানি আমার মেয়ের সাথে আমার যেই ভালোবাসার বন্ধন, তা কেউই ভাঙতে পারবে না। তাহলে কিসের এত ভয় তোর বল? পিয়াসা ফোন রেখে সামনে এগিয়ে যায়। কলিং বেলের শব্দে পারভিন এসে দরজা খোলে। হুট করে পিয়াসাকে দেখে পারভিন কেমন ভূত দেখার মতো চমকে ওঠে। বুকের ভিতর সমুদ্রের উত্তালতায় মেতে ওঠে মুহূর্তেই। দিশেহারা পারভিন ভুলে যায় সে কি করবে বা কি বলবে। তারপর আচমকায় ছুটে এসে ঝড়ের বেগে আছড়ে পড়ে পিয়াসার বুকে। নীরব অশ্রুপাতে পিয়াসার পিঠ ভিজে ওঠে। সাদেক আলী ভেতরে বাচ্চাদের পড়াচ্ছেন। উঠে এলেন কে এসেছে দেখতে। পিয়াসাকে দেখে থমকে যান তিনি। পারভিন কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে।
সাদেক আলী নিঃশব্দে আবারও সরে যান। ৬-৭ বছর ধরে যে কান্না পারভিনের নিত্যসঙ্গী, যার জন্য হাঁ পিতেশ করতে করতে পারভিন অস্থির হয়ে যেত, আজ তাকে জড়িয়ে ধরে মন ভরে কাঁদুক। সাদেক আলীর নিজেকে বড় অপরাধী মনে হয়। কেন সেদিন পিয়াসাকে সাথে নিয়ে এলো না, এই অপরাধবোধ তাকেও যন্ত্রণা দেয়। কিন্তু সে জানে পিয়াসাকেও মন থেকে নিজের আরেক সন্তান বলে মেনে নিয়েছে। সে যখন আনতে গিয়েছে তখন দেরি হয়ে গেছে, এতটাই দেরি হয়েছে যে সেই ক্ষতিপূরণ সাদেক কোনো কিছু দিয়ে দিতে পারে নাই। নিজের স্ত্রীর চোখে সে আজও কাপুরুষ। পিয়াসার বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কিন্তু দুই চোখে চৈত্রের খরা যেন। পারভিন পিয়াসার মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, কতদিন পর তোর সামনাসামনি হতে পারলাম। এত বছর তো আড়াল থেকেই তোকে চোখের দেখা দেখে এসেছি, শুধু লজ্জায় সামনে আসতে পারিনি। সন্তানের চোখে ঘৃণা দেখার মতো কঠিন দুনিয়ায় কিছু নেই। কেন এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন? পারভিন চোখ মুছে মুচকি হাসে, হেসে বলে, তোর কাঠগড়ায় আমি আজীবন অপরাধী। তবুও বলবো, আমি কিছুই জানতাম না। আমি যখন বুঝেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভাগ্য আমাকে একটুও দয়া করেনি। আমাকে আজীবনের যন্ত্রণা দিতে সে তোকে ম্যাডামের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি হতভাগী, আমার পিয়াসাকে পেলাম। পিয়াসা চুপ করে বসে থাকে, কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার উপর আমার অনেক ক্ষোভ ছিল, অভিমান ছিল। আমি হয়তো ভুল ছিলাম, অথবা আমি আমার জায়গায় ঠিক ছিলাম। যতদিন পর্যন্ত আমি আমার স্বামীকে ভালোবাসতে না পারছিলাম, ততদিন আপনার অনুভূতি, আপনার যন্ত্রণা আমি বুঝিনি। আমাকে যেদিন আমার মা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, সেদিন আমি বুঝেছি আপনি হয়তো ততটাও অপরাধী না। আজ যখন আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে স্বামীর ভালোবাসা ছাড়া একটা মেয়ের জীবন বৃথা। ধুধু মরুভূমির মতো নারী জীবন স্বামীর ভালোবাসাতে সুখী হয়ে ওঠে। আপনি তো অনেক ধৈর্য ধরেছিলেন, তবুও আপনার উপর তারপর থেকে আমার আর কোনো অভিমান নেই। একটা সময় বলতাম আপনাকে কখনো ক্ষমা করব না, আজ আর সেসব নেই। আমি এসেছি আপনাদের ইনভাইট করতে। আমার বিয়ের অনুষ্ঠান 2 দিন পর। আপনি আর স্যার আসবেন বাবুদের নিয়ে। পারভিন চোখ মুছে বলল, নিশ্চয়ই যাব আমি। পিয়াসা উঠে দাঁড়ায়, বের হতে গিয়ে আবার থমকে দাঁড়ায়, পারভিনের হাত ধরে বলে, আপনি যেদিন আমাকে রেখে চলে এলেন, সেদিন আমি সারা রাত বাইরে কাটিয়েছি। আপনার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমার দুনিয়া বলতে তো আপনিই ছিলেন শুধু। আমি ঠিক করেছি আপনাকে মা বলে ডাকবো না কখনো, কিন্তু এখন মনে হচ্ছে একবার মা বলে ডাকা দরকার। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। পারভিন কাঁদে। মা, ভালো থেকো। পিয়াসা বের হয়ে এলো, বুক থেকে একটা পাথর নেমে গেছে মনে হচ্ছে তার। বের হয়ে পিয়াসা শারমিনকে কল দিয়ে পড়ল। মা, শারমিনের কলিজা জুড়িয়ে যায়। কে বলেছে সে বন্ধা? সেও মা। পিয়াসা আসার পর পারভিনের কান্না দ্বিগুণ হয়ে গেল। সাদেক আলী এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। নিজের ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য পিয়াসাকে এক জন্মের কষ্ট দিয়েছে। গাড়িতে উঠে পিয়াসা আশারের 2 হাত চেপে ধরে। আশার হেসে উঠে বলে, ভয় পেও না, তুমি আমার জীবনের জন্য। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, মরণ না আসা পর্যন্ত। আমি আপনার সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। পিয়াসা ভীষণ অস্থির হয়ে থাকে পুরো রাস্তা। একটু কান্না করো, ভালো লাগবে তোমার। আমি অনেক চেষ্টা করেছি কান্না করার, পারছি না। আমার বুকের ভেতর ঝড় বইছে, অথচ আমি প্রকাশ করতে পারছি না। আশার বউয়ের কপালে উষ্ণ চুমু খায়, চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, রাতে আশার পিয়াসাকে দিয়ে আসে তাদের বাসায়। আশা রাত থাকে না, পিয়াসাকে রেখে চলে আসে। পিয়াসার শূন্য শূন্য লাগতে শুরু করে আশার চলে যাওয়ার পর থেকে। চারিদিক থেকে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে দুই বাড়িতে। পিয়াসা বরাবরই সবার সাথে খুব একটা সহজ হতে পারত না। এই প্রথমবার পিয়াসা বাবা মা দুজনের দিকের আত্মীয়ের সাথে মন ভরে গল্প করলো। আসার সময় আশার তাকে বলেছিল, জীবন খুবই সংক্ষিপ্ত একটা জার্নিটা যতটা পারা যায় উপভোগ করে নিতে হবে। আর একা একা কোনো কিছুই উপভোগ্য হয় না যতক্ষণ না সবার সাথে একাত্ম হওয়া যায়। পিয়াসা এবার থেকে আর সেই ভুল করবে না। রাতে কাজিনদের সাথে ডিসাইড করলো হলুদের সময় কোন গানে নাচ করবে, কেমন আউটফিট হবে। সবার সাথে গল্প করতে গিয়েও পিয়াসা বুঝতে পারলো ভেতরে ভেতরে আশারের অনুপস্থিতিতে সে জ্বলে পুড়ে যাচ্ছে। রাতে আশার কল করে। পিয়াসার কাজিনরা সবাই জোর করে কল লাউডে দিয়ে দেয়। পিয়াসার চেহারা লাল হয়ে যায়। আশার শুকনো গলায় বলল, এই বিয়ের অনুষ্ঠানে গুল্লি মারি আমি এক্ষুনি আসছি, তুমি তৈরি হও। আমার কৈতরটাকে ছাড়া আমি থাকতে পারবো না। মুহূর্তে পিয়াসার কাজিনরা সবাই চিৎকার করে হেসে ওঠে। আশার নিজেও নিজের রুমে হেসে ওঠে। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। আজ রাত প্রায় 2টো বাজে। পিয়াসা বসে আছে বাবার কাঁধে মাথা রেখে। কিছুক্ষণ আগে খবর পেল শাহেদ মারা গেছে। আনোয়ার চৌধুরী মেয়ের চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, কষ্ট হচ্ছে মা?
পিয়াসা চুপ করে রইল। কি উত্তর দিবে সে? কষ্ট হচ্ছে এটা সত্যি কথা, কিন্তু কেন কষ্ট হচ্ছে তা পিয়াসা বুঝতে পারছে না। আনোয়ার চৌধুরী মেয়ের কপালে চুমু খান। সকাল 10টায় জানাজা, সকালে আমার সাথে গিয়ে একবার দেখে আসবি? আমার ভয় লাগছে বাবা, আমি সবকিছু ভুলে যেতে চাই, ওখানে যেতে চাই না আমি। মৃত মানুষের ওপর রাগ করে থাকতে নেই, ক্ষমা করে দিতে হয়। আমার কারো উপর কোনো রাগ নেই বাবা, আমি আমার আল্লাহর কাছে সব অভিযোগ জানিয়ে রেখেছি, আমি ক্ষমা করে দিলাম। কিন্তু আমাকে দুঃখের সাগরে ভাসানোর জন্য আল্লাহ ক্ষমা করবেন কি কখনো? তাকদিরে যা আছে তাই হবে। আল্লাহ যখন যে অবস্থাতে রাখে আমাদের সে অবস্থায় শুকরিয়া করা উচিত। আল্লাহ চাইলে তোমার অবস্থা আরো করুণ হতে পারতো। আমরা তোমাকে আমাদের মেয়ে করে পেলাম না তখন, কিংবা হতে পারতো তোমার বাবা মা একসাথে থাকতো, কিন্তু তুমি সারা জীবন ওদের মধ্যকার ঝামেলা, ওখানকার অসুস্থ পরিবেশে বেড়ে উঠতে তখন। পিয়াসা মাথা নাড়িয়ে বলে, আমি জানি বাবা, আমিও প্রায় সময় ভাবি কি হতো আমার যদি তোমরা আমার বাবা মা না হতে। আমি খড়কুটোর মতো ভেসে যেতাম বাবা, হারিয়ে যেতাম এই পৃথিবী থেকে। আমি আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি এর জন্য। তাহলে কাল আমার সাথে যাবে? ঠিক আছে বাবা। পরদিন সকালে পিয়াসা আনোয়ার চৌধুরীর সাথে যায়। কতদিন পর পিয়াসা সেই চিরচেনা আঙিনায় প্রবেশ করে। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জন্মায় পিয়াসার। আশেপাশের লোকজন সবাই ফিসফিস করে বলতে থাকে, ওই দেখ দেখ, শাহিদের মাইয়ারে দেখ। একেবারে মায়ের মতো চেহারা হইছে মাইয়ার। আরে মাইয়াটার জন্য মায়া লাগে। তবুও ভালো, ডাক্তার সাহেব নিজের মাইয়ার মতো পালছে। এক একটা মন্তব্য পিয়াসাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, যেন একজন শাহেদের মুখের উপর থেকে চাদর সরিয়ে পিয়াসাকে দেখতে দিল। পিয়াসা চুপচাপ তাকিয়ে রইল। মন বলছে দেখে নে ভালো করে নিজের জন্মদাতাকে, এরপর হাসরের ময়দানে আবারও দেখা হবে, তার আগে আর দেখবি না, ঘৃণা করার জন্য আর পাবি না খুঁজে। এই জায়গায় একবার গেলে আর আসা যায় না। পিয়াসা একেবারে খাটিয়ার কাছে হাঁটু গেড়ে বসলো, নিজের ডান হাত দিয়ে শাহেদের একটা গাল স্পর্শ করলো। ভেতর থেকে কে যেন বলছে, তুমি আমার জন্মদাতা, তা অস্বীকার করার উপায় নেই। তোমার উপর আমার কত রাগ অভিমান তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার কাছে তুমি ছিলে। একটা সময় কত কেঁদেছি আমি তোমাকে একটাবার ছুঁয়ে দেখার জন্য। বাবার স্পর্শ কেমন হয় তা আমি জানতাম না, অথচ দেখো আজ তোমাকে আমি ছুঁয়ে দেখেছি বাবা। বাবা, তুমি কি তোমার পিয়াসাকে অনুভব করতে পারছো? আজকের পর আমাদের আর কখনো দেখা হবে না বাবা, আমি আর কখনো তোমায় স্পর্শ করতে পারবো না। তুমি আমার জন্মদাতা, অথচ তুমি জানো না সন্তানকে ছুঁয়ে দেখার অনুভূতি কেমন হয়। আর আমি জানতাম না নিজের জন্মদাতা পিতার স্পর্শ কেমন হয়। আজ এই মুহূর্তে তোমায় ছুঁয়ে আমি বলছি, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই বাবা। তুমি জন্ম না দিলে এই দুনিয়া দেখতাম না। আমার সাথে অন্যায় অবিচার যাই করেছো সবকিছুর ঊর্ধ্বে তুমি আমার জন্মদাতা। তোমার উপর আমার কোনো রাগ নেই। ও আল্লাহ, তুমি শুনে রাখো, আজীবন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে এই মানুষটার উপর থেকে আমার সব অভিযোগ আমি তুলে নিলাম। তার উপর আমার কোনো অভিযোগ নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। ও আল্লাহ, তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও, আমার বাবাকে ক্ষমা করে দিও, আমার বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। পিয়াসার পাথরের মতো অনুভূতিহীন মুখের দিকে তাকে আবারও ফিসফিস শুরু হয়ে গেল। দেখ দেখ, বাপটা মরছে অথচ মাইয়ার চোখে এক ফোঁটা পানি নাই। দেখাই বোঝা যায় শাহিদ মইরা যাওয়ায় খুশি হইছে। ঢং দেখাইতে আসছে এখানে। মানুষ কত নিষ্ঠুর দেখ, একটুও কানলো না। আমরা হইলে কাইন্দা বুক ভাসাইতাম। আরে বুঝোস না, বড় লোকের কাছে থাকে, বিয়াও হয়েছে বড় বাড়িতে, তাই এখন গরিব বাপের জন্য চোখে পানি আসে না। পিয়াসা সব শুনলো, অথচ কেউ জানে না এই মেয়েটা হাজার চেষ্টা করেও কান্না করতে পারে না, অথচ বুকের ভেতর কান্নারা জমতে জমতে পাহাড় সমান হয়ে গেছে। সেই পাহাড়ের চাপে প্রতিনিয়ত পিষ্ট হয়ে যাচ্ছে পিয়াসা পুকুর ঘাটে নিশ্চুপ বসে থাকে। শাহেদকে নিয়ে যাওয়া হয়েছে জানাজার জন্য। পুরো বাড়ি খাকা করছে। আস্তে আস্তে সবাই চলে গেছে। জমিরন মারা গেছে কিছু মাস আগে। মালিহা সাবিহা কেউই নেই। জমিরন মারা যাওয়ার আগে মালিহা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে। আর সাবিহার বিয়ে হয়েছে অন্য বিভাগে, সে হয়তো খবরও পায়নি। পিয়াসা ধীর পায়ে হেঁটে যায় পুকুরের উত্তর দিকে ঘন জঙ্গলের ভেতর। পেয়ারা গাছটা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। পিয়াসা কিছুক্ষণ পেয়ারা গাছটা ধরে দাঁড়িয়ে রইল। কত স্মৃতি জড়িয়ে আছে সব দিকে। জানাজা শেষ করে আনোয়ার চৌধুরী পিয়াসাকে খুঁজতে আসেন। পুরো বাড়িতে কোনো মানুষ নেই, পিয়াসাও নেই। আনোয়ার চৌধুরীর বুক কেঁপে ওঠে, চিৎকার করে পিয়াসার নাম ধরে ডাকতে থাকে। বাবার ভয়ার্ত স্বর শুনে পিয়াসা ছুটে আসে। আনোয়ার চৌধুরীর দুই চোখ ভিজে ওঠে।
তার শুকনো মরুভূমির মতো জীবনে এই তো সেই শীতল ছায়া। পিয়াসা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য এক বাবাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আরেকজনকে পিয়াসা হারাতে চায় না। আনোয়ার চৌধুরী যেতে যেতে মেয়েকে জিজ্ঞাসা করলেন, শাহেদের উপর এখনো ক্ষোভ আছে? না বাবা, আর কারো উপর আমার কোনো ক্ষোভ নেই। আমার আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন। আনোয়ার চৌধুরী হাসেন। বাড়ি ফিরতে ফিরতে বেলা 11টা বেজে গেছে। পিয়াসা নিজের ফোনটা রেখে গেছে। এসে দেখে 30+ মিসড কল আশারের। পিয়াসার মন এমনিতে ভীষণ খারাপ ছিল। আশারের কল দেখে পিয়াসার মনটা আনন্দিত হয়ে ওঠে কিছুটা। পিয়াসা কল ব্যাক করার আগে আবারও কল আসে। পিয়াসা কল রিসিভ করতে আশারের ব্যতিব্যস্ত গলার স্বর শোনা গেল। কেমন আছো? আমি একটুও ভালো নেই। আমার অনেক কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতর ভীষণ ঝড়, জানেন। আপনি কি আমায় একটু জড়িয়ে ধরবেন? আমার অশান্ত হৃদয়টা তাতে একটু যদি শান্ত হয়। আচ্ছা, তুমি ছাদে যাও, ওখানে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পিয়াসা ফোন কানে নিয়ে ছাদের দিকে গেল। ছাদের দরজা ছিটকিনি খুলে পিয়াসা দরজা খুলে ছাদে পা রাখতে ভয়ানক চমকায়। সামনে দাঁড়িয়ে আছে তার প্রাণনাথ। এলোমেলো চুল, আয়রন ছাড়া পাঞ্জাবিটা কুঁচকে আছে, অথচ তবুও মনে হচ্ছে সে যেন কোনো অজানা রাজ্যের রাজকুমার। পিয়াসা আর এগুতে পারছে না। এই হঠাৎ পাওয়া সারপ্রাইজে পিয়াসার আনন্দ আর ধরে না। আশাদ ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। পিয়াসাকে জমে যেতে দেখে আশাদ ছুটে এলো। কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো নিজের স্ত্রীকে। পিয়াসা শক্ত করে গলা জড়িয়ে ধরে। বুকের ভেতরে যন্ত্রণা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। আশার পিয়াসার কপালে চুমু খায়। কখন এলেন? সকাল 8টার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? জানাজা অংশ নিতে এসেছিলাম, ভাবলাম তোমাকেও সেই সাথে একটু চমকে দিই। আমার কৈদুরটাকে ছাড়া বুকের ভেতরে জায়গাটা কেমন যেন খা খা করছে। এই বিয়ে সেদিন অনুষ্ঠান ক্যান্সেল, চলো না বউ, সবাইকে ফাঁকি দিয়ে দুজন দূরে কোথাও ঘুরে আসি। পিয়াসা চোখ বন্ধ করে বলল, আপনার সাথে আমি দুনিয়ার সবখানেই যেতে রাজি। আশার পিয়াসাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়তে শুরু করে। আশারের বুকে মাথা রেখে পিয়াসা শুয়ে আছে বিছানায়। আশার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, মন ভালো এখন? পিয়াসা উত্তর দেন না। এই মানুষটা পিয়াসাকে যতটা খেয়াল করে, পিয়াসার মনে হয় সে নিজেও ততটা খেয়াল করে না নিজেকে। পিয়াসার আজকে মন খারাপ থাকবে আশার জানে, তাই লাজলজ্জা ভুলে সে পিয়াসার কাছে ছুটে এসেছে। নয়তো একদিন পরে বিয়ের অনুষ্ঠান, সেখানে আশার এভাবে আসতো না কখনোই। কিন্তু যখনই বুঝতে পেরেছে শাহেদের মৃত্যুর খবর পিয়াসাকে আবারও দুমড়ে মুচড়ে দিবে, তখনই সিদ্ধান্ত নিল পিয়াসার কাছে আসার। আশার দুপুরের দিকে চলে গেল। আশার যতক্ষণ ছিল পিয়াসার নিজেকে ভীষণ নিশ্চিন্ত মনে হচ্ছিল। আশার চলে যাওয়ার পর পিয়াসার আবারও একাকী মনে হতে লাগলো নিজেকে। এত মানুষের ভিড়েও কেমন অজানা যন্ত্রণা বুকের ভেতর তুফানের মতো আছড়ে পড়ছে বারবার। বিকেলের দিকে পারভিন এলো। শাহেদের মৃত্যু সংবাদ জেনে পারভিন বিচলিত হলো না। যে তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে সে বেঁচে থাকলেও পারভিনের কিছু যায় আসে না, মরে গেলেও না। সময় যেন চোখের নিমিষে শেষ হয়ে যায়। শারমিন রান্নাঘরের মেঝেতে বসে নীরবে চোখের জল মুছছে। দুনিয়ায় কন্যা বিদায় দেওয়ার মতো এত নিষ্ঠুর একটা নিয়ম কেন হলো? কেন আদর করে বড় করে তোলা জীবন্ত পুতুলটাকে তুলে দিতে হয় অন্যের হাতে? এত কঠিন কাজ কেন বাবা মাকে করতে হয়? পিয়াসা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। পিয়াসার চোখও ভেজা। কেমন এক মিশ্র অনুভূতি হচ্ছে তার। ডাইনিং টেবিলে বসে পারভিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পিয়াসা আর শারমিনের দিকে। আজকে শারমিনের জায়গায় সে থাকতো, পিয়াসা তার গলা জড়িয়ে ধরে থাকতো। পারভিনের কষ্ট হয়, ভীষণ কষ্ট। বুকের ভেতর জ্বলুনি বাড়তে থাকে। 10 মাস 10 দিন সে পিয়াসাকে পেটে রেখেছে। 12 বছর ধরে আগুনে পুড়েছে পিয়াসাকে নিরাপদ রাখার জন্য, অথচ আজকে পিয়াসার মা বলে গলা জড়িয়ে ধরছে অন্য কারো। পারভিন ভেবে পায় না তার কি অপরাধ ছিল, তাকে কেন এত কিছু সহ্য করতে হচ্ছে। পিয়াসা শারমিনের গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে। মায়ের কান্না পিয়াসাকে অস্থির করে তুলছে। এত অস্থিরতা পিয়াসা নিতে পারছে না। সাদেক আলী আসেনি, পারভিনও জোর করেনি আসার জন্য। পারভিন জানে না সে কিভাবে সংসার করছে। বুকের ভেতর কত যত্নে পিয়াসাকে আগলে রেখেছিল সে। এই মানুষটার জন্য মেয়েটাকে পারভিন হারিয়ে ফেলেছে। হারানো রতন যে একবার হারালে আর খুঁজে পাওয়া যায় না। পারভিন জানে না আজ কেন তার এত কষ্ট হচ্ছে। সে তো এত বছর পিয়াসাকে ছাড়াই বেঁচেছিল। বুকের ভেতর পিয়াসা আজীবনের জন্য কাটার মতো আটকে আছে, ছিল, থাকবে। তার এত আদরের পিয়াসা আজ অন্য কারো কোলে মাথা রেখে কাঁদছে। পারভিন ভেবে পায় না তার এত হিংসে হচ্ছে কেন। এত বছর পর এসে কেন মনে এত বিদ্রোহ করছে। পারভিন আর সহ্য করতে পারছে না। মনের সাথে লড়াই করতে না পেরে পারভিন সেখান থেকে উঠে চলে গেল। নিজের এই অবাধ্য অনুভূতির সাথে পারভিন আগে পরিচিত ছিল না। ছাদে গিয়ে পারভিন চুপ করে চোখ বন্ধ করে বসে থাকে। নিজের এমন ছোটলোকি ব্যবহারের জন্য নিজেই লজ্জায় মরে যায়। বিয়ের দিন অঘটনটা ঘটে গেল। সকাল সকাল সবাই রওনা হলো পিয়াসাদের বাড়ির উদ্দেশ্যে। বরের গাড়িতে আশার আর নির্জন 2 ভাই যাচ্ছে, বাকি গাড়িতে বাকিরা সবাই। গাড়িতে উঠেই পিয়াসাকে কল দিয়ে বলল, তৈরি থেকো, আমার কাছে তোমাকে আনুষ্ঠানিকভাবে বন্দি করে নিয়ে যেতে এসেছি।
সময় গুনতে থাকো কৈতর। আজকের পর থেকে তোমাকে আর এক মুহূর্তের জন্য এই খাঁচা থেকে বের হওয়ার সুযোগ নেই। পিয়াসার মন খারাপ, বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। আজকে বাবা মা তাকে বিদায় দিবে। কি ভয়ঙ্কর একটা দিন। কাউকে ছেড়ে কাউকে আপন করে নিতে হবে। বরপক্ষ আসতে আসতে বেলা 12টা বেজে গেল। পথে বরের গাড়িটা একটু সমস্যা হয়, পিছিয়ে যায়। বরের গাড়ি এলো আরো মিনিট 20 পরে। ড্রাইভার তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে এলো। ড্রাইভারের সাথে সাথে নির্জনও বের হলো গাড়ি থেকে। নির্জনকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নির্জনের কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। মহুয়া বেগম অস্থির হয়ে বলল, কি হয়েছে দাদুভাই, কোথায়? দাদি, সর্বনাশ হয়ে গেছে। আশারকে কারা যেন পথ থেকে তুলে নিয়ে গেছে, আমাকে আহত করে। মুহূর্তেই পুরো বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে গেল। পুরো বাড়িতে মরিচবাতি জ্বলজ্বল করছে। চারিদিকে যে উৎসবের আমেজ ছিল এক নিমিষেই তা হারিয়ে গেল। পিয়াসা স্টেজে অপেক্ষা করেছিল আশারের জন্য। লাল শাড়িতে পিয়াসাকে কেমন লাগছে পিয়াসা জানে না। এখন পর্যন্ত আয়না দেখেনি পিয়াসা। আশারের চোখে নিজেকে দেখবে বলে অপেক্ষা করে আছে সে। আনোয়ার চৌধুরী নিষেধ করলেন পিয়াসাকে যাতে কিছু না জানানো হয়, নয়তো পিয়াসা ভেঙে পড়বে। কিন্তু কথা বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পিয়াসার কানেও পৌঁছে গেল আশারকে কারা তুলে নিয়ে গেছে গাড়ি থেকে। ছাদে বিয়ের আয়োজন করা হয়েছে। পিয়াসা ছুটে নেমে এলো ছাদ থেকে। আশারদের বাড়ির সবাই উপস্থিত, শুধু আশার নেই। পিয়াসা হতভম্ব হয়ে বাবাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? আনোয়ার চৌধুরী মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, চিন্তা করিস না, আশারকে আমরা ঠিকই খুঁজে পাবো। সিরাজুল ইসলাম ততক্ষণে চারিদিকে লোক লাগিয়ে দিয়েছেন। থানা পুলিশ সব জানানো হয়ে গেছে। সিরাজুল ইসলাম আর মিরাজুল ইসলাম ঢাকার দিকে রওনা দিলেন, আবার মেহমানদের রেখে। পিয়াসার বুক কাঁপছে ভীষণ। আশারকে সে কি হারিয়ে ফেলবে চিরতরে? কত কথা বলার আছে তার আশারকে, সেসব কি আর বলা হবে না? 2 হাত চেয়ারের সাথে পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে। আশারের পা বাঁধা হয়নি। চারিদিকে ভ্যাপসা গন্ধ। মাথার জোরে শব্দ করে একটা ফ্যান ঘুরছে। অল্প আলোর একটা লাইট জ্বলছে মাথার উপর। আশার এদিক ওদিক তাকায়। জায়গাটা কোথায়? কে এনেছে তাকে এখানে? রাশেদ? যেই আনুক কাছাকাছ করেছে। তার উচিত ছিল আশারকে সুযোগ পাওয়া মাত্রই শেষ করে দেওয়া। আশার সচেতন হয়। 2 হাত ভীষণ শক্ত করে বেঁধে রাখা। দড়ির জোর বাঁধনে আশারের হাত কেটে যাচ্ছে মনে হচ্ছে তার। আশার হাতটা উপর নিচ করে চেয়ারটা ভালো করে অনুভব করতে চায়। পুরনো ঘুণ ধরা একটা চেয়ার। উপর নিচ করতে করতে আশার টের পায় একটা পেরেকের কিছুটা বের হয়ে আছে। আশার এক নাগারে আল্লাহকে ডাকতে লাগলো। বিপদে আল্লাহ ছাড়া কেউ নেই। আশার ছোটবেলা থেকেই বিশ্বাস করে, যখন যেখানে আটকেছে আল্লাহ তাকে রক্ষা করেছে। আল্লাহ না চাইলে সে পিয়াসাকে পেত না। সে আর আল্লাহ জানে কত প্রার্থনা করেছে সে পিয়াসাকে আপন করে পাবার জন্যে। আজ সেই আনন্দের দিনে কিনা তাকে কেউ আটকে রাখবে? আশার বিশ্বাস করে আল্লাহ সহায় থাকলে কেউ তাকে আটকাতে পারবে না। 2 হাতের মাঝখানে দড়িটা পেরেকের সাথে ঘষতে থাকে আশার। 1 বার 2 বার 3 বার অনবরত ঘষতে ঘষতে ঘেমে যায় আশার। টুপটাপ করে ঘাম ঝরে পড়ে। আশার থামতে পারে না। সকালে যখন পিয়াসার সাথে কথা বলছিল, পিয়াসা তখন বলছিল আশার গিয়ে তাকে না দেখা পর্যন্ত পিয়াসা আয়না দেখবে না। আশারের চোখে এসে নিজেকে দেখবে আজ। আশারের বুকটা ভারী হয়ে আসে। পিয়াসা কি করছে এখন? সে যে কষ্ট পেলেও কাঁদতে পারবে না, যন্ত্রণায় ছটফট করবে শুধু। ভাবতে ভাবতে আশারের 2 হাত তার গতি বাড়ায় আরো। সময় কত এখন আশার জানে না। পেরেকের সাথে দড়ির সাথে সাথে মাঝে মধ্যে নিজের হাতও কেটে যাচ্ছে। আশার সেসব নিয়ে ভাবে না। আজকে তার প্রেয়সী তার জন্য অপেক্ষা করে থাকবে, তাকে সে কষ্ট দিতে পারবে না। অনেকক্ষণ পর আশার টের পায় হাতের বাঁধন হালকা একটু ঢিমে হয়েছে। আশার আবারও চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ পর আশারের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহিরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। আশার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে। দরজা খুলে ভেতরে যেই মানুষটা প্রবেশ করে তার জন্য আশার প্রস্তুত ছিল না। হতভম্ব হয়ে যায় আশার দেখে। বৈশাখী এসে দাঁড়িয়ে আছে আষাঢ়ের সামনে। 2 চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে বৈশাখীর। আষাঢ়ের 2 চোখে বিস্ময়। তার আপা, এর চেয়ে বোধহয় ভালো হতো যদি আষাঢ়কে আগেই মেরে ফেলতো। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া, একই বিছানায় শুয়ে বড় হওয়া ভাই বোন যখন একে অন্যের শত্রু হয়ে যায় তখন দুনিয়ার সব বন্ধন মিথ্যা মনে হয়। বৈশাখী চোখ মুছে বলল, আমি চাই না পিয়াসা আমাদের বাড়ির বউ হয়ে আসুক। কিছুতেই চাই না আশা। আমি জানি না আমি ভুল করছি নাকি ঠিক, কিন্তু ও আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে। নির্জন মিনির ডিভোর্স হলো, ফুপুদের সাথে এত বড় ঝামেলা হলো, সম্পর্ক নষ্ট হলো, মার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো, আমার খালা শাশুড়ির সাথে আমার জামাইয়ের সম্পর্ক নষ্ট হলো। তা না হলে সিমরানকে যদি তোর বউ বানাতাম, আমার জামাইয়ের সাথে ওর খালুর সম্পর্ক ভালো হতো, বিজনেসটাও ঠিক হতো, টাকা পয়সা নিয়ে এত ঝামেলায় পড়তে হতো না। অথচ ওর জন্য আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেল। আমার ওকে সহ্য হয় না। ও এলে আমি আমার নিজের বাড়িতে নিজের রাজত্ব হারিয়ে ফেলবো। আমি নিরুপায় হয়ে এই কাজ করেছি। হয়তো ছেলে মানুষই কাজ,
তবুও আমি তোকে এখান থেকে যেতে দেব না। তুই এখানে বন্দি হয়ে থাকবি, ততদিন থাকবি যতদিন পিয়াসের কাছে তুই প্রতারক হিসেবে প্রমাণিত না হোস। আশার বোনের দিকে তাকিয়ে হেসে বলল, যা কিছু ছিল তাতে পিয়াসার কোনো হাত ছিল না। ফুপু যা করেছে তাতে আমাদের উচিত ছিল আরও আগেই ফুপুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার, যাতে ফুপুকে দেখে তুই এসব শিখতে না পারিস। তুই কি ভেবেছিলিস বাড়ির মেয়ে বলে সব কিছু যেভাবে চাইবি সেভাবেই পাবি? আমার দাদি কন্যার শ্রেণী অন্ধ ছিলেন, আমার মা একজন শিক্ষিত নারী। এটা মনে রাখিস, মেয়ের সীমা কোথায় টানতে হয়, আর তিনি সেটা যেমন ভালো করে জানেন তেমনই ছেলের বউকে কতটা স্বাধীনতা দিতে হয় তাও সে জানেন। তোর সমস্যা হচ্ছে তুই এই যুগে শিক্ষিত মেয়ে হয়েও পুরনো ধ্যান ধারণা ধরে রেখেছিস নিজের মধ্যে। তোর শ্বশুরবাড়িতে তুই যেমনটা চাস, পিয়াসাও তার শ্বশুরবাড়িতে ঠিক তেমনটা পাওয়ার অধিকার রাখে। তুই শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে বসে থাকবি কেন? আর সেটা থাকলেও পিয়াসার সাথে বিরোধ করবি কেন? আমি আমার বাবার মতো নই আপা। আমি থাকতে আমার স্ত্রীকে কেউ অসম্মান করবে, ক্ষতি করবে, তা হবে না। আমি পিয়াসাকে বলেছিলাম আমি আসছি, ওকে আনতে আমি যাব। আমি কখনোই তোকে এখান থেকে বের হতে দেব না। কেউ জানে না তুই কোথায় আছিস। আশার নিজে 2 হাত পেছন থেকে সামনে নিয়ে আসে। আশারের হাতের বাঁধন খোলা দেখে বৈশাখী অবাক হয়। পায়ের বাঁধন খুলে আশার উঠে গিয়ে বোনের সামনে দাঁড়ায়। বৈশাখীর কাঁধে হাত রেখে বলে, আপা তুই তো এমন ছিলি না আপা, তুই আমার বোন। তুই কি চাস না আমি ভালো থাকি, সুখী থাকি? পৃথিবীর সব বোনরাই ভাইদের ভালো চায়। ভাইরা বোনকে ভুলে যায় হয়তো, কিন্তু বোন কখনোই ভাইকে ভুলে যায় না। বৃদ্ধ বয়সে বোনেই আসে বাবার বাড়িতে, অথচ ভাইরা বলে যায় বোনের বাড়ি যেতে। তুই বোন হয়ে চাস না আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী থাকি আপা? এইসব পাগলামি করার কোনো মানে হয় না। তোর শরীরে এখন যে অবস্থা, এইসব চাপ না তোর উচিত হচ্ছে না। তুই পিয়াসার অনেক ক্ষতিকর সুযোগ পাবি হয়তো ভবিষ্যতে, কিন্তু তুই মনে রাখিস পিয়াসার কিচ্ছু হলে তুই তোর ভাইকে জীবিত পাবি না। চল বাড়িতে চল। বৈশাখী শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আশার বোনের হাত ধরে বলল, আপাই না, আমি আর তোদের বাড়ি যাব না। আমি আমার শ্বশুর বাড়ি যাব, আর কখনো তোদের বাড়ি যাব না। মনে করবি বৈশাখী মরে গেছে। বাজে বাজে কথা বলবি না আপা, চল আমার সাথে। আমি আমার শ্বশুর বাড়ি যাব। ঠিক আছে চল, আমি দিয়ে আসছি। বৈশাখী রাজি হলো না, তবুও আশার জোর করে নিয়ে গেল। আশার যখন পিয়াসাদের বাড়িতে পৌঁছে ততক্ষণে রাত 11টা বাজে। পিয়াসা বিয়ের সাজে বসে আছে বাসার বাহিরের গেটের সামনে। অতিথিরা সবাই চলে গেছে, আছে শুধু শারমিন, আনোয়ার হোসেন। দুজনেই চুপ করে বসে আছেন ড্রয়িং রুমে। ভেতর থেকে মেয়ের উপর নজর রাখছেন। আশা রিক্সা থেকে নেমে মৃদু সুরে বলল, আমার কৈতর। পিয়াসা চমকে তাকায়। আল্লাহ তার প্রার্থনা শুনেছেন। পিয়াসা ছুটে গিয়ে আশারকে জড়িয়ে ধরে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বহু বছর ধরে যেই কান্না বুকে পাথরের মতো শক্ত হয়ে জমেছিল, আজকের আঘাতে তাই পানির মতো বাহিরে বের হয়ে এলো। পিয়াসা কাঁদছে, শারমিন কাঁদছে। আশার বাধা দিল না পিয়াসাকে, হালকা হোক ভিতরে সব যন্ত্রণা। পরদিন সকালে আশারদের বাড়ির সবাই আসলো। আবার সবাই জানতে চাইলো কে এমন করেছে আশারের সাথে। আশার জানালো সে কাউকে দেখেনি, নিজে নিজেই বের হয়ে এসেছে হাতের বাঁধন খুলে। বিকেল হয়ে আসে, এবার রওনা হওয়ার পালা। পিয়াসা অবাক হয় সে তার 2 চোখ ভিজে আসতে দেখে। শারমিনকে জড়িয়ে ধরে পিয়াসা কাঁদছে কাঁদছে, আনোয়ার চৌধুরীকে জড়িয়ে ধরে। এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ হারিয়ে যায়। এই দুজন মানুষ না থাকলে পিয়াসাও হারিয়ে যেত কালের গর্ভে। কেউ জানতো না কখনো পিয়াসা ছিল। গাড়িতে বসে পিয়াসা আশারের কোলে মাথা রাখে, একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে। পরম মানসিক শান্তির সাথে পিয়াসার নতুন জীবন শুরু হয়। মহুয়া বেগম ধান দুর্বার ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন নাতবউকে বরণ করার জন্যে। বৈশাখী, শিরিন আর শিরিনের মেয়েরা ছাড়া সবাই হাজির আছে। মহুয়া বেগম নিজের হাতে পিয়াসাকে বরণ করে ঘরে তোলেন। পিয়াসার 2 চোখ বারবার ভিজে ওঠে। কে জানে এত বছরের জমানো জল হয়তো আজ পথ খুঁজে পেয়েছে বের হয়ে আসার, তাই আর বাদ মানছে না। ভেতরে প্রবেশ করার সময় পিয়াসা মনে মনে বলে, আজ লাল শাড়ি পরে প্রবেশ করছি, বিদায় যাতে হয় সাদা কাফনে। তার আগে যাতে এই সংসার ছেড়ে আমায় যেতে না হয় আল্লাহ। এই বাড়িতে পিয়াসা অনেক দিন ছিল, তবু আজকে সবকিছুই পিয়াসার অন্যরকম লাগছে। আজ মনে হচ্ছে সে বুঝি সত্যিকারের এই বাড়িরই একজন। মহুয়া বেগম নিজের গহনার বাক্স বের করে আনেন সবার সামনে। নার্গিস মুচকি হাসে। একটা সময় মহুয়া বেগমের গহনা বাক্সের শঙ্খ চূড়টার উপর নার্গিসের অনেক লোভ ছিল। মহুয়া বেগম কখনো কাউকে এসবের ধারে কাছে যেতে দিতেন না। আজ সেই জাদুর বাক্স সবার সামনে নিয়ে এলেন। সবাই কিছুটা বিস্মিত হলো। তারিনের ভীষণ ভালো লাগছে। অনেক দেরিতে হলেও যে তার মায়ের পরিবর্তন এসেছে তারিন এতেই খুশি। অন্তত মা মারা গেলে ভাবিরা বলবে না এখন যে ঝামেলা কেটেছে তাদের।
মহুয়া বেগমের রুমে সবাই হাজির। মহুয়া বেগম আলমারি সব থেকে নিচে থেকে একটা বড় বর্গাকৃতির কালো ভেলভেট কাপড়ের বক্স বের করে আনেন। রজনী নার্গিস এই বাক্সটা দেখেনি, তারিন দেখেছে খুব ছোটবেলায়, এরপর আর দেখেনি। ধীরে ধীরে সেই জাদুর বাক্স থেকে বের হয়ে আসে হিরে পান্না বসানো একটা ছোট মুকুট। মহুয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার বিয়ের পর আমার শ্বশুর এই মুকুট আমাকে পরিয়ে দেন, তার বাড়ির যোগ্য বৌমা হিসেবে স্বীকৃতি দিয়ে। এই মুকুট আমার দাদি শাশুড়ির ছিল, বংশ পরম্পরার বংশের যোগ্য বৌমাদের মাথায় উঠে এসেছে এই মুকুট। তখন যোগ্যতার মাপকাঠি ছিল দম্ভ, অহংকার, বাবার বাড়ির আভিজাত। সেই চিরায়ত নিয়ম মেনে আমিও আজীবন অন্ধই হয়েছিলাম। তবে এখনই মুকুটের যোগ্য অধিকার উত্তরাধিকারী পিয়াসা। এই গোলাপ বালা আর এই চাঁদ মুকুট আমার পিয়াসার জন্য। মহুয়া বেগম নিজের হাতে সেগুলো পিয়াসাকে পরিয়ে দিলেন। মুকুটের অগ্রভাগে ছোট্ট একটা চাঁদ জলজল করছে। মহুয়া বেগম বাকি গহনা দুই বউদের মাঝে ভাগ করে দিয়ে বললেন, এগুলো তোমার ব্যবহার করবে, তোমাদের পুত্রবধূদের দিবে। এই গহনায় বাড়ির মেয়েদের অধিকার নেই, এটা আমাদের জমিদার বাড়ির নিয়ম। আমার অনুরোধ, আমি বেঁচে থাকাকালীন অন্তত এই নিয়মটা তোমরা মেনে চলো। আমি মরে গেলে তোমাদের গহনা তোমরা মেয়েদের দাও না, কাকে দাও তা তোমাদের ব্যাপার। রজনী বলল, আপনি যে আদেশ করে গেছেন আমরা সেভাবে করব আম্মা, আজীবন। মহুয়া বেগম রজনীর হাত ধরে বলেন, তোমার উপর অনেক জুলুম করেছে, ক্ষমা পেলেও মানসিক অশান্তি কমবে না। তুমি জীবনে অনেক কিছু করতে চেয়েছ। আজকাল টিভি খুললে দেখি কত মহিলারা কত কিছু করছে। নিয়ম নীতির বেড়া জালে আটকে তোমার জীবনের সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। তাই আমি আবার আমার ভুলটা একটু হলেও শোধ করতে চাই। তুমি তো অনেক ভালো রান্না করতে জানো, বিভিন্ন সূচিকর্ম জানো, তুমি সেসব নিয়ে কিছু করতে পারো। তোমার চাকরি করার বয়স হয়তো নেই, কিন্তু চাইলে ব্যবসা করতে পারো। আমি তোমার মূলধন যোগান দিব। না আম্মা, লাগবে না এসব। আমার যে লাগবে মা, তা না হলে আমি যে মরে গেলেও শান্তি পাবো না। এই যে ব্যাগে নগদ 3 লক্ষ টাকা আছে, এগুলো তোমার। আর এই 2 লক্ষ টাকা ছোট বৌমার, মরার আগে যাতে দেখে যেতে পারি তোমরা ছোটখাটো কিছু হলেও করতেছো নিজের বিবেকের কাছে, যাতে নিজে একটু হলেও বড়কালে বলতে পারি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। যাও, ওদেরকে ওদের রুমে নিয়ে যাও, অনেক ক্লান্ত সবাই। মহুয়া বেগম কান্না করতে থাকেন। নিজের জীবনের সব ভুলগুলো তাকে তীরের মতো বিঁধতে থাকে কলিজায়। কেন এত অন্যায় করেছেন ভেবে পান না। আশার রুমে আসার আগে রজনী ডাকে আশারকে। মায়ের রুমে গিয়ে দেখে রজনী একা দাঁড়িয়ে আছে। আশারের দিকে তাকিয়ে রজনী বলল, তোর সাথে গতকাল এই কাজটা কে করেছে আশার? বললাম তো মা, আমি চিনি না। আমি চিনি? তুই আমার পেটে হয়েছিস আশার, আমি তোর পেটে হইনি। বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি। রজনী হেসে বলে, বৈশাখী কোথায়? আশার মাথা চুলকে বলল, আপা শ্বশুর বাড়িতে মনে হয়, আমি শিওর না মা। কাজটা তোর আপা করেছে না? যদি ও না করতো তবে এতক্ষণে তুই অপরাধীকে পুলিশে তুলে দিতি। তোকে আমি চিনি আশার। আশারের 2 চোখ ভিজে ওঠে। ও আমার বোন মা, একসাথে বড় হয়েছি আমরা। মায়ের পরে আর এক মা হয়ে উঠেছে বড় বোন। আমার আপা ও তেমনই ছিল, আমি জানি না ওর এখন এরকম চেঞ্জ কেন এলো। আমি তোর বাবাকে বলছি, ওর শাস্তি একটাই, আজীবনের জন্য ওর ছায়া এ বাড়িতে নিষিদ্ধ। দুষ্ট গুরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ওর কাউন্সিলিং দরকার মা, আপা আবার ঠিক হয়ে যাবে মা। আমি চাই না ও আর এখানে আসুক, অন্তত পিয়াসার আশেপাশে। আমি আসি মা, তুমি ভেবো না। আপার ব্যাপারে আব্বার সাথে কথা বলতে হবে মা। ও আমার বোন, আমি ওকে এভাবে সংকীর্ণ মন নিয়ে থাকতে দিব না। আমাদের যে নতুন অতিথি আসতে চলেছে তার উপর আপার এসব কিছু প্রভাব পড়তে পারে। আমরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করাবো, আপা আবারও সেরে উঠবে। কিছুতে উঠবে না সেরে, আমি জানি। ও তোর বড় ফুপুর সব স্বভাব পেয়েছে। আমি যা বলছি তাই হবে। মাঝে মাঝে পচা সবজিটা ফেলে দিতে হয় অন্যগুলো ভালো রাখার জন্য, আমিও তাই করব।
আশার আর কথা বাড়ায় নাই। মায়ের মনের মেঘ কাটুক, তারপর না হয় আবারও এই টপিক তুলবে। আশার জানে তার বোন সুস্থ হবে। আশার রুমে এসে দেখে পিয়াসা বারান্দার গাছগুলো দেখছে বসে বসে। আশার এসে পিয়াসার ঘাড়ে টুক করে একটা চুমু খায়। শিউরে উঠে পিয়াসা। আশার পিয়াসাকে রুমে নিয়ে আসে। আজও কি হাত পা বেঁধে ঘুমাবেন ম্যাডাম? না, আজ হাত পা আপনার উপর তুলে দিয়ে ঘুমাবো। বিয়ের সাথে চক্র তো ভুলেই গেছিলেন। ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। পড়ালেখায় কোনো ফাঁকি দেওয়া চলবে না। তুমি অনেক পড়ালেখা করবে, দেশের বাইরে গিয়ে পিএইচডি করবে। তোমার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। পিয়াসাকে বুকে নিয়ে আশা শুয়ে পড়ল। পিয়াসা আশারের বুকে মাথা রেখে ঘুমালো বিনা সংকোচে। ভালোবাসাময় একটা রাত কেটে গেল পিয়াসার। নতুন ভোর এলো জীবনের নতুন অঙ্গীকার নিয়ে। সবাইকে ভালোবেসে একসাথে থাকার অঙ্গীকার, নিজের স্বপ্ন পূরণের অঙ্গীকার। পিয়াসা জানে সে নিশ্চয়ই পারবে। এখন আর জীবন চলার পথ সংকীর্ণ নয়, বরং ভালোবাসায় পরিপূর্ণ।